চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে এক কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে নামে দেশটির উদ্ধারকারী দল। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় একটি কয়লা খনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্য মতে টংঝৌ গ্রুপের লিউশেনইউ কয়লা খনিতে এ দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ২৯ বিস্ফোরণের সময় খনির ভেতরে কর্মরত ছিলেন প্রায় ২৫০ শ্রমিক। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র। তবে এখানকার খনি শিল্প দীর্ঘদিন ধরেই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য সমালোচিত। প্রাণঘাতী এ দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে চীনের খনি শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এর আগেও দেশটিতে একাধিক খনি দুর্ঘটনায় বহু শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক ড্রাই ডকে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছেন। শুক্রবার নগরীর স্টেটেন আইল্যান্ডের ড্রাই ডকে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা বলেন, দমকল কর্মীরা আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টার সময় বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে ২ দমকল কর্মীও আছেন। আহত এক ফায়ার কর্মী মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তবে শঙ্কামুক্ত রয়েছেন অপর দমকল কর্মী। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিলেও ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে নীতিগত দ্বন্দ্বই তার বিদায়ের আসল কারণ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে জানিয়েছেন আগামী ৩০ জুনেই বিদায় নেবেন জাতীয় গোয়েন্দা বিভাগ থেকে। পদত্যাগের কারণ হিসেবে তুলসী উল্লেখ করেন তার স্বামী আব্রাহামের অসুস্থতার কথা। বিরল বোন ক্যান্সারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে হোয়াইট হাউসের একাধিক সূত্র বলছে বিষয়টি শুধুই ব্যক্তিগত নয়। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গে গ্যাবার্ডের মতপার্থক্যই তার বিদায়ের মূল কারণ হতে পারে। ইরান যুদ্ধের পর প্রথম কংগ্রেসের শুনানিতে গ্যাবার্ড বলেছিলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েনি। কিন্তু বিতর্ক তৈরি হয় লিখিত ও মৌখিক বক্তব্যের পার্থক্য নিয়ে। লিখিত বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হওয়ার কথা বলা হলেও প্রকাশ্য শুনানিতে সেই অংশ উল্লেখ করেননি তিনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগের পর। পদত্যাগপত্রে কেন্ট লিখেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো অনিবার্য হুমকি ছিল না। প্রশাসনের ভেতরে তৈরি হওয়া এই বিভাজনই শেষ পর্যন্ত গ্যাবার্ডের অবস্থানকে দুর্বল করে দেয় বলে মত অনেক বিশ্লেষকের। যদিও সরকারি ব্যাখ্যায় ব্যক্তিগত কারণের কথাই বলা হলেও ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি শুধুই পারিবারিক সিদ্ধান্ত নাকি ট্রাম্প প্রশাসনের ভেতরে বাড়তে থাকা নীতিগত দ্বন্দ্বের আরেকটি প্রকাশ? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ট্রাম্প তুলসীর কাজের প্রশংসা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড আরও জানান, বর্তমান ডেপুটি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যারন লুকাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে তেহরানে ট্রাম্প প্রশাসন নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়েতে উপস্থিত থাকছেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলো গলফ রিসোর্টে কাটানোর কথা থাকলেও তিনি হোয়াইট হাউসে ফিরে গেছেন। কিছু মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। নতুন হামলার প্রস্তুতি নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ট্রাম্প শুক্রবার তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে ইরান ইস্যু নিয়ে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, আলোচনায় শেষ মুহূর্তে কোনো অগ্রগতি না হলে তিনি নতুন করে হামলা চালাতে পারেন। যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন তেহরানে। তবে ইউরেনিয়ামের মজুদ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পরমাণু নীতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মূল বিরোধগুলোর জট এখনো পুরোপুরি খোলেনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনায় ভালো কিছু লক্ষণ দেখা গেলেও তেহরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের চেষ্টা করলে প্রকৃতপক্ষে কোনো সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ অবসানে একটি সমঝোতার পথ খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে পাকিস্তান। তবে দুদেশের মধ্যে পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইস্যুতে এখনও মতবিরোধ ও পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। মূলত যুদ্ধ বন্ধের আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পৌঁছে দেওয়ার মাত্র দুদিন পর শুক্রবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের অবসান ও দুপক্ষের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যেই পাকিস্তান এই আলোচনার উদ্যোগ নিয়েছে। যদিও ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মূল বিরোধগুলো এখনও কাটেনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আলোচনায় বেশ কিছু ভালো লক্ষণ দেখা গেছে। তবে তেহরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের চেষ্টা করলে কোনো সমাধান সম্ভব নয়। বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেবে। যদিও তেহরানের দাবি, পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইরানের দুটি ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানায়, দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি এক নির্দেশনায় জানিয়েছেন, ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যাবে না। নাহিদা রিন্থি, ৭১। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। যুক্তরাষ্ট্র চাইছে এই মজুদ সরিয়ে নিতে, তবে তেহরান তা দেশের বাইরে পাঠাতে নারাজ। কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই উপাদান আদৌ নিরাপদে স্থানান্তর সম্ভব হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশেষ এক ব্যবস্থায় ইউরেনিয়াম সরানো সম্ভব হতে পারে। এজন্য মানতে হবে নানা নির্দেশনা। বিস্তারিত ওরিসুল ইসলামের প্রতিবেদনে। ইরানের ইউরেনিয়াম এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। তাদের ইউরেনিয়ামের মজুদ যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যদিও ইরানের স্পষ্ট বার্তা, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না। বর্তমানে ইরানের কাছে আনুমানিক 440 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% পৌঁছায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায় থেকে খুব দ্রুত অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি সম্ভব। এই সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই সংরক্ষণ করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস আকারে, আর এটি সবচেয়ে বড় ঝুঁকির কারণ। এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে তা প্রাণঘাতী হতে পারে। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বলছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এটি নিরাপদে পরিবহন করা সম্ভব। এজন্য ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি টাইপ 30B কন্টেইনার। শক্তিশালী স্টিলের তৈরি এসব সিলিন্ডার উচ্চ তাপমাত্রা ও চাপ সহ্য করতে পারে। এছাড়া সম্ভাব্য পারমাণবিক বিক্রিয়া ঠেকাতে কন্টেইনারগুলো ছোট আকারে তৈরি করা হয়, যাতে তেমন ক্ষতির ঝুঁকি না থাকে। ইতিহাসেও রয়েছে এমন স্থানান্তরের নজির। 80-র দশকে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য কানাডায় ইউরেনিয়াম পাঠাতো যুক্তরাষ্ট্র। এছাড়া 1994 সালে কাজাখস্তান থেকে 600 কেজি অস্ত্রমানের ইউরেনিয়াম গোপনে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরানো সম্ভব হলেও ইরানের জন্য এখন মূল চ্যালেঞ্জ রাজনৈতিক আস্থা ও কূটনৈতিক সমঝোতা। অরিসুল ইসলাম, ৭১।
ভারতের তীব্র তাপপ্রবাহের মাঝেই মিলেছে স্বস্তির খবর। দেশটির আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে, আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দ্রুত তৈরি হচ্ছে বিশাল মৌসুমী মেঘমালা, যা ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। এরই মধ্যে দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের স্তর তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও শক্তিশালী হয়ে নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছাতে পারে। এদিকে তীব্র দাবদাহে পড়ছে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল। রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতেও তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের কথা। ঈদুল আজহাকে সামনে রেখে এবার দেশের পশুর হাটের সবচেয়ে বড় আকর্ষণ নারায়ণগঞ্জের এই মহিষ। রয়টার্স ছাড়াও ব্রিটিশ, মার্কিন একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই ব্যতিক্রমী মহিষের গল্প। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, মহিষটির হালকা গোলাপি গায়ের রং আর কপালে ঝুলে থাকা সোনালী চুল দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতো। সেখান থেকেই এই নাম রাখা হয়েছে। এদিকে মহিষটিকে দেখতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সেলফি, ভিডিও আর এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার পেনাং প্রাদেশিক যুবদলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চান। তার স্ত্রী আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের পরামর্শেই স্বাভাবিক জীবনে ফিরছেন এই নেতা। ছেলেপেলেদের সাথে কথা বলছে, কে কেমন আছে, ওর খবর নাও, ওকে ফোন দাও, এরকম। এবং ডাক্তাররা বলছেন, ওখানকার ডাক্তার বলছেন, এখানকার ডাক্তার বলছেন যে এত মানুষ আসে ভালো, তো এটা ওর জন্য, তারা আসুক, ও কথা বলুক, এবং এটা ওর জন্য অনেক ভালো সাইন। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের সম্মান জানাতে আয়োজন করা হচ্ছে মেগা অ্যাওয়ার্ড ও সম্মাননা অনুষ্ঠান। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন মালয়েশিয়া ডুয়ামের উদ্যোগে আগামী ৬ জুন কুয়ালালামপুরে ক্লাব আমানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা, কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা বাংলাদেশিদের স্বীকৃতি দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।